গল্পকথন বই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ ৭ম পর্ব। অনেকটা সময় পার হয়ে গিয়েছিল বোধহয়। হঠাৎ শম্পার প্রশ্নে যেন অন্য জগৎ থেকে ছিটকে সরে এলেন অনামিকা দেবী। শম্পা প্রশ্ন করছে, তোমার সেই সনাতনী বাবার মেয়ে হয়েও চিরকুমারী থেকে গেলে কি করে বলো তো পিসি? যা সব গল্প শুনি তোমার বাবা বুড়োর, হতাশ প্রেম টেম নয় তো? তোর বড্ড বাড় বেড়েছে শম্পা। আহা, বাড় বৃদ্ধি তো ভালো পিসি, বলো না তোমার ঘটনা। তোর মতো রাত দিন ঘটনা ঘটাতাম এই বুঝি মনে হয় তোর আমায় দেখে? মনে অবশ্য হয় না, তবে চিরকুমারী থাকার কারণটাও তো জানা দরকার। তুই থামবি নাকি ধাড়ি বয়সে মার খাবি? বাচাল শম্পাকে ধমক দিয়ে থামালেন অনামিকা দেবী, কিন্তু ওর প্রশ্নের ধাক্কাটাকে তক্ষুনি থামিয়ে ফেলতে পারলেন না। সেই আর একদিনের মতোই ভাবতে বসলেন তার জীবনের এই অবিশ্বাস্য ঘটনাটা, এই নিজের মনে নিজের মতো থেকে যাওয়া, এটা আর কিছুই নয়, তার ভাগ্য দেবতার অপার করুণার ফল। সে করুণার স্পর্শ সারা জীবনেই বারে বারে অনুভব করেছেন, তবে এটাই বুঝি সবচেয়ে বড়, যার জন্য কৃতজ্ঞতার আর অন্ত নেই তার ভাগ্যের কাছে। হতাশ প্রেম, পাগল নাকি? এখনকার দৃষ্টিভঙ্গি দিয়ে সেই প্রথম প্রেমকে সকৌতুকে দেখে তার মূল্যায়ন করে অবজ্ঞা করছেন না অনামিকা দেবী। শুধু সেই কালের পরিপ্রেক্ষিতে তাকিয়ে দেখে বলেছেন, পাগল নাকি? হতাশ প্রেমে কাতর যার হবার কথা, সে কি অনামিকা দেবী? সে তো বকুল। সেই বকুলের পক্ষে কি অমন একটা অদ্ভুত কথা ভাবা সম্ভব ছিল? বকুলের বাবা দাদারা যদি যোগ্য পাত্র জোগাড় করে এনে সেই তরুণী মেয়েটাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিত, মেয়েটা কি এ যুগের সিনেমার নায়িকার মতো বিয়ের পিঁড়ি থেকে ছিটকে উঠে কোণে চন্দন রুমালে মুছে ফুলের মালা গলা থেকে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে বিয়ে বাড়ি থেকে ঊর্ধ্বশ্বাসে পথে বেরিয়ে পড়তে পারত এ অসম্ভব, এ অসম্ভব বলতে বলতে? নাকি অভিভাবকদের চেষ্টার মুখে তাদের মুখের উপর বলতে পারত, বৃথা চেষ্টা করবেন না, যদি করেন তো নিজের দায়িত্বে করবেন? না, এসব কিছুই করতে পারত না সে, কেউই পারত না তখন। বকুলরা দেবদাস পড়ে মানুষ হওয়া মেয়ে। অভিভাবকরা বিয়ে দিলে সে বর হাতিপোতার জমিদারি হোক আর মশাপোতার স্কুল মাস্টারি হোক, তার চাদরে গাঁটছড়া বেঁধে ঠিকই তার পিছু পিছু গিয়ে দুধেয়াল তার পাথরে দাঁড়াত। তারপর সারা জীবন সেই জীবনের জাবর কাটত, আর কখনো কোনো এক অসতর্ক মুহূর্তে হয়তো একটা উন্মনা নিঃশ্বাস ফেলত। পারুলের জীবনে প্রথম প্রেম টেম কিছু নেই, তবু পারুলের জীবনটাও ওই জাবর কাটা ছাড়া আর কি। পারুলও অনেক উন্মনা নিঃশ্বাস ফেলেছে বইকি। যে প্রেম জীবনে কখনো আসেনি তার বিরহেই নিঃশ্বাস ফেলেছে পারুল। হয়তো এখনো তার সেই গঙ্গার ধারের বারান্দায় পড়ন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে যে নিঃশ্বাসটা ফেলে পারুল, সেটা তার ছেলেদের প্রতি অভিমানে নয়, সেই না পাওয়ার গভীর শূন্যতার। হঠাৎ একটা কথা ভাবলেন অনামিকা দেবী, নির্মল যদি শেষ দিকে ভালোবাসত। যদিও পারুল নামের প্রখরা মহিলাটি নির্মল নামের মেরুদণ্ডহীন ভীরু ছেলেটাকে নস্যাৎ করে দিয়েছিল, তবু এই কথাটা এতদিন পরে মনে হলো অনামিকা দেবীর। নির্মলের উপর বকুল সম্পর্কে একটা প্রত্যাশা ছিল বলেই পারুল হয়তো অত ধিক্কার দিয়েছিল ছেলেটাকে। যদি সেরকম কোনো প্রত্যাশা না থাকত, যদি ছেলেটা তার পরিপূর্ণ জীবনের মাঝখানে বসেও পারুলের দিকে দীন দৃষ্টিতে তাকিয়ে থাকত, পারুল হয়তো সম্পূর্ণতা পেত। পারুল সেই সঞ্চয়টিকে পরম মূল্য দিত। শেষ দিয়ে এখনো প্রেম প্রেম ভালো বোঝে, মনে মনে বললেন অনামিকা দেবী। আমার মতো এমন নিরস হয়ে যায়নি। অবিরত যত রাজ্যের কাল্পনিক লোকের প্রেম ভালোবাসার কথা লিখতে লিখতে
নিজের অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে আমার। নইলে সেদিন মহাজাতি সদনে সেই ফাংশনের দিন কেমন করেই আমি হঠাৎ কেমন স্তব্ধ হয়ে গেলেন অনামিকা দেবী। ভোঁতা হয়ে যাওয়া অনুভূতিও কি হঠাৎ তীক্ষ্ণ হয়ে ঝনঝনিয়ে উঠল? সেই ধাক্কায় স্তব্ধ হয়ে গেলেন। নির্মল, সুনির্মল নামের সেই বড় চাকুরের ছেলেটার মধ্যেও বুঝি সব পেয়েও বরাবর শেষদির মতোই একটা না পাওয়ার শূন্যতা ছিল। তাই নির্মল বলেছিল, কত গল্প লিখছ, আমাদের গল্পটা লিখো না। তখন আর মতিহারিতে নেই নির্মল। বদলির চাকরির সূত্রে আরও কোথায় যেন ছিল। সেখানে বাংলা পত্রিকা দুর্লভ, তবু খুঁজে খুঁজে পড়ত। আর ছুটিতে বাড়ি এলেই সেই নিতান্ত কম বয়সের মতো চেষ্টা করে করে উপলক্ষ খুঁজে অনামিকা দেবীর সঙ্গে দেখা করে যেত। তা তখনও উপলক্ষ খোঁজার চেষ্টা করতে হতো বই কি। জগৎ সংসারে এত লোক থাকতে একজন আর একটি জনের সঙ্গে দেখা হওয়ার জন্য ব্যাকুল হচ্ছে, এটা ধরা পড়ে যাওয়া যে দারুণ লজ্জার। হোক না তাদের যতই কেননা বয়স, ধরা পড়লেই মারা গেলে। আর পড়বেই ধরা। ওই ব্যাকুলতাটা এমনই জিনিস যে সংসারের ঝুনো মানুষগুলোর তো দূরের কথা, শিশুর চোখেও ধরা পড়তে দেরি হয় না। শিশুও বিশেষ দৃষ্টিটা যে বিশেষ তা বুঝে ফেলে কৌতূহল দৃষ্টি ফেলে তাকিয়ে দেখে। অতএব নিজের কবছরের বাচ্চা ছেলেটাকেও ভয়ের দৃষ্টিতে দেখে চেষ্টা করে করে উপলক্ষ সৃষ্টি করত নির্মল। তেমনি এক মিথ্যা উপলক্ষের মুহূর্তে গভীর একটু দৃষ্টি মেলে বলেছিল নির্মল, এত গল্প লিখছ, আমাদের গল্পটা লেখো না। বকুল তো তখন অনামিকার খোলসে বন্দী। সে খোলস ভেঙে ফেলে বকুল হয়ে ফুটে উঠবার উপায় তার কই? বকুলকে তো চিরকাল ওই খোলসের বোঝাটা বয়ে বেড়াতেই হবে। এই খোলস জিনিসটা বড় ভয়ানক। প্রথমে মনে হয় আমি বুঝি নিজেই গায়ে চড়ালাম ওটাকে, খুলে রাখতে ইচ্ছে হলেই খুলে রাখব। কিন্তু তা হয় না। আস্তে আস্তে নাগপাশের বন্ধনে বেঁধে ফেলে সে, তার থেকে আর মুক্তি নেই। অতএব অনামিকা দেবীকে অনামিকা দেবী হয়েই থাকতে হবে। আর কোনোদিনই বকুল হওয়া চলবে না। অন্য আর কিছু হবার ইচ্ছে থাকলেও চলবে না। কাজে কাজেই বকুলকে নির্মলের ওই ছেলে মানুষই কথায় হেসে উঠে বলতে হয়েছিল, আমাদের গল্প, সেটা আবার কি বস্তু? নির্মলের সেই ছেলে মানুষই অথচ গভীর চাহনির মধ্যে আঘাতের বেদনা ফুটে উঠেছিল। নির্মল আহত গলায় বলে উঠেছিল, এখন হয়তো সে বস্তু তোমার কাছে তুচ্ছ হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছো তুমি, তবু আমার কাছে সে সমান মূল্যবানই আছে, তুচ্ছ হয়ে যায়নি। মনকে চঞ্চল হতে দিতে নেই, কারণ সেটা ছেলে মানুষই, সেটা ওই খোলসখানার উপযুক্ত নয়। তাই অচঞ্চল কৌতুকে বলতে হয়, ওরে বাবা, সেই তামাদি হয়ে যাওয়া দলিলটা এখনো আয়রন চেস্টে তুলে রেখেছ? তোমার তো খুব অধ্যাবসায়। নির্মল তার প্রকৃতিগত আবেগের সঙ্গে বলেছিল, তোমার কাছে হয়তো তামাদি হয়ে গেছে বকুল, আমার কাছে নয়। তাই তো, তাহলে তো ভাবালে, বলে হেসে ফেলেছিল অনামিকা দেবী। আর ভেবেছিলেন, মনে করি বুঝি অনুভূতির ধারগুলো সব ঘষে ঘষে ক্ষয়ে গেছে আমার। কিন্তু সত্যি কি তাই? তাই যদি হয়, কেন তবে ওকে দেখলে ভেতর থেকে এমন একটা উথলে ওঠা আহ্লাদের ভাব আসে? কেন ওর যে কদিন ছুটি থাকে মনে হয় আকাশ বাতাস সব যেন আনন্দে ভাসছে? কেন ওর ছুটি ফুরোলে মনে হয়, কি আশ্চর্য, এর মধ্যেই 1 মাস হয়ে গেল? আর কেন মনে হয় দিনগুলো যেন কেমন একরঙা হয়ে গেল? ভাবাতে পারলাম? নির্মল আগ্রহের গলায় কৌতুক স্বরে বলেছিল, সেটাও আসার কথা। তা ভাবনাটাকে রূপ দিয়ে ফেলো না, লেখো না আমাদের গল্প, এত লিখছ বানানো গল্প। অনামিকা দেবীর ওই আবেগের দিকে তাকিয়ে মমতা হয়েছিল। হঠাৎ যেন কোথায় কোন ধুলোর স্তরের নিচে থেকে মাথা তুলে একটা বিশ্বাসঘাতক দুষ্ট চুপি চুপি বলে উঠেছিল,
বাজে কথা বলছো কেন? বুকে হাত দিয়ে বলো দেখি, জিনিসটা একেবারে তামাদি হয়ে গেছে এ কথা তুমি নিজেই বিশ্বাস করো? তাই অনামিকা মৃদু হেসে বলেন, আচ্ছা, না হয় লিখলাম একটা সত্যি গল্প, কিন্তু তারপর? কি তারপর? লোকে ভুলে টুলে গেছে, আবার তাদের মনে পড়িয়ে দিয়ে এই বুড়ো বয়সে ধরা পড়া তো। খুব তরল শুনিয়েছিল গলাটা। নির্মলের ঝকঝকে চোখ দুটো হঠাৎ খুশির আলোয় ঝলসে উঠেছিল। নির্মল কি অনামিকার ওই তরলতার বুদবুদে বকুলের ছায়া দেখতে পেয়েছিল? আশ্চর্য, নির্মলের চোখের সেই ঝলকানিটা কোনোদিনই ম্লান হয়ে যায়নি। হয়তো এই দীপ্তিটা অন্য এক আলোর, হয়তো নির্মল তার জীবনের বহিরঙ্গের সমস্ত সমারোহের অন্তরালে একটি অন্তরঙ্গ কোণে একটি অকম্প দীপশিখা জেলে সেটিকে বিশ্বস্ততার স্ফটিকের কৌটোয় ভরে রেখেছিল। এই দীপ্তি সেই শিখার। নির্মল সেই দীপ্তি দিয়ে বলেছিল, ধরা পড়ে যাও মানে? তবে আর কিসের বড় লেখিকা? এমন কৌশলে লিখবে কেউ জানতেই পারবে না এটা সত্যি গল্প। চেনা লোকেরা পারবে। যাতে না পারে সেইভাবে লিখবে। হেসে উঠেছিল অনামিকা দেবী। তবে আর লিখে লাভ, কেউ যদি টেরই না পেল? বাহ, নাই বা টের পেল, না পাওয়াই তো চাইছি। লোকের জন্যে তো নয়, নিজেদের জন্যেই। কেউ ধরতে পারবে না, শুধু আমরা দুজনে বুঝব। বলো তো কি মজা হবে সেটা? তাহলেও অনামিকা দেবী একটু দুষ্টু হাসি হেসেছিলেন। গল্পের মূল নায়িকা তো বড় জেঠিমাকেই করতে হবে। ধ্যাত, ওই গল্পটা লিখতে কে তোমায় সাধছে? একেবারে আমাদের নিজেদের গল্পটা লেখো, যে গল্পটা এখনো রোজ তৈরি হচ্ছে। লিখলে কিন্তু পাল্লা দুটো ভয়ানক উঁচু নিচু দেখাবে, অনামিকা দেবী বলেছিলেন হেসে হেসে। একদিকে সুন্দরী স্ত্রী, সোনার চাঁদ ছেলে, মোটা মাইনের চাকরি, কর্মস্থলে প্রতিপত্তি, আর অন্যদিকে একটা অখাদ্য গল্প লেখিকা। বর জোটেনি, ঘর জোটেনি, তাই সময় কাটাতে কলম ঘষে। নির্মলের চোখের সেই ঝকঝকানির উপর মেঘের ছায়া নেমে এসেছিল। নির্মল বলেছিল, সুন্দরী স্ত্রী, মোটা মাইনের চাকরি, সেটা বাইরের লোক দেখবে। তুমি লেখিকা, তুমিও সেটাই দেখবে। বাহ, লেখিকা আবার নতুন কি দেখবে? লেখিকা দেখবে সমারোহের অন্তরালে অবস্থিত দৈন্য, দেখবে অনেক জমজমাটের ওপিঠের গভীর শূন্যতা। কিন্তু নির্মল মিষ্টি একটু হেসে বলেছিল, কিন্তু এই গল্প এখন চাই না আমি। এই গল্প পরে লিখো, যখন মরে টরে যাব। আমি চাই সেই বোকা ছেলে মেয়ে দুটোর গল্প, যাহারা আঁকেনি ছবি, সৃজে ছিল শুধু পটভূমি। অনামিকা দেবী হেসে কুটি কুটি হয়ে বলেছিলেন, কেন, নতুন করে অনুভব করতে কি বোকা ছিল তারা? তারপর বলেছিলেন, আচ্ছা লিখব। নির্মল বলল, ঠিক আছে, কিসে দেবে বলো? সেই পত্রিকাটার গ্রাহক হব কাল থেকে। আরে তুমি গ্রাহক হতে যাবে কোন দুঃখে? লেখিকা নিজেই না হয় পাঠিয়ে দেবে। না, মৃদু হেসেও শুধু বলেছিল, বিনা প্রতীক্ষায় পেলে সে জিনিস আর মূল্যবান থাকে না। এ বেশ প্রতি মাসে ডাকের প্যাকেটটা খোলবার সময় হাত কাঁপবে। অনামিকা দেবীর ভাবনা ধরে গিয়েছিল। অনামিকা দেবীর মনে হয়েছিল এমনি ছোট্ট ছোট্ট কথার চাবি ঘুরিয়ে ঘুরিয়ে নির্মল নামের ছেলেটা বুঝি অনামিকা দেবীর সেই অনেক আগে বন্ধ করে দেওয়া অনেক নিচের পাতাল ঘরটা খুলে ফেলতে চায়। তাই অনামিকা দেবী খুব জোরে হেসে উঠেছিলেন। ও বাবা, বলো কি, হ্যাঁ তো? তুমি ঠাট্টা করছো? বাহ, ঠাট্টা করব কেন, এমনি বলছি। নির্মল উদাস হাসি হেসে বলেছিলেন, ঠাট্টা অবশ্য করতে পারো তুমি, সে রাইট তোমার আছে, আমার আর মুখ কোথায়? ও কথা বলো না নির্মলদা। বকুল তখন ব্যাকুল হয়ে বলেছিল, ও কথা কোনোদিনও বলবে না। আমার মতে এটাই ভালো হয়েছে। তাই ভাববেও?
দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ পেয়েছিলেন অনামিকা দেবী। তারপর আবার সেই আবেগের গলায় উচ্চারিত কথা, আমি কিন্তু প্রতীক্ষা করব। বলেছিল নির্মল, প্রতীক্ষা করব, কিন্তু সে গল্প লেখা হয়েছিল কোনোদিন? কই আর। লেখা হলে আর সেই ঘর সংসারী বড় বয়সের মানুষটা কতদিন পর আবার একখানা চিঠি লিখে বসবে কেন? কই, কোথায় সেই গল্প, যে গল্প কেবল তুমি বুঝবে আর আমি বুঝব, আর কেউ বুঝতে পারবে না? হ্যাঁ, অকস্মাৎ একদিন সেই চিঠিটা এসে হাজির হয়েছিল। অবাক হয়ে গিয়েছিলেন অনামিকা দেবী। আশ্চর্য রকমের ছেলে মানুষ আছে তো মানুষটা, এখনো সেই গল্পটার কথা মনে রেখে বসে আছে। এখনো ভাবছে সেই গল্পটা ভালো লাগবে তার, শুধু একা বুঝে ফেলে পরম আনন্দে উপভোগ করবে, অথবা পরম বেদনায় একটি দীর্ঘশ্বাস ফেলে সে দীর্ঘশ্বাসকে মিশিয়ে দেবে অনন্তকালের বিরহী হিয়ার তপ্ত শ্বাসের সঙ্গে। ভগবান জানেন কি ভাবছে। কিন্তু আশ্চর্য লাগে বই কি, আশ্চর্য লাগে এই ভেবে, অথচ মাধুরী বউকেও প্রাণতুল্য ভালোবাসে। নিবিড় গভীর স্নেহ সহানুভূতি ভরা সেই ভালোবাসার খবর বকুলের অজানা নয়। অজানা নয় এই অনামিকা দেবীরও। তবু সেই অতীত কৈশোরকালের প্রথম প্রেম নামক হাস্যকর মূঢ়তাটুকুকে আজও আঁকড়ে ধরে রেখেছে লোকটা। আজও ওর প্রাণের মধ্যে গোপন গভীরে সেই মূঢ়তাটুকুর জন্যে হাহাকার। হয়তো ওর এই ছেলে মানুষই মনটা বজায় থাকার মূলে রয়েছে মাধুরী বউয়ের আশ্চর্য হৃদয়ের অনাবিল ভালোবাসার অবদান। মাধুরী বউ যদি সংসারের আরও অসংখ্য মেয়ের মতো ঈর্ষা বিদ্বেষ সন্দেহ আর অভিমানে ভরা একটা মেয়ে হতো, যদি মাধুরী বউ তার তীব্র তীক্ষ্ণ অধিকারের ছুরিটা নিয়ে ওই অবোধ মানুষটার সেই মূঢ়তাটিকে দীর্ণ বিদীর্ণ ছিন্ন ভিন্ন করে উৎপাটিত করে ফেলবার কাজে উৎসাহী হয়ে উঠত, যদি ওকে বুঝিয়ে ছাড়ত এখনো তোমার ওই প্রথম প্রেমকে পরম প্রেমে লালন করাটা মহাপাতক, তাহলে কি হতো বলা যায় না। হয়তো মূঢ় ছেলে মানুষটা সেই তীব্র শাসনবাণীতে কুণ্ঠিত হয়ে গুটিয়ে যেত, সংকুচিত করে ফেলত নিজেকে। কিন্তু মাধুরী বউ কোনোদিন তা করেনি। মাধুরী বউ ওকে যেন মাতৃ হৃদয় দিয়ে ভালোবেসেছে বন্ধুর হৃদয় দিয়ে। মাধুরী বউ ওর এই প্রথম প্রেমের প্রতি নিষ্ঠাকে শ্রদ্ধা করে। চিঠি মাধুরী বউ লিখত বকুলকে, অথবা বলতে পারা যায় মাধুরী বউই লিখত। নির্মল তো মাত্র দুবার, সেই অনেক দিন আগে ছোট্ট 2 লাইনের একটা, কি যে তাতে বক্তব্য ছিল ভুলেই গেছেন অনামিকা দেবী। আর তার অনেক দিন পর এই চিঠি। যোগাযোগ রাখত মাধুরী বউ। কোথায় কোথায় বদলি হয়ে যাচ্ছে তারা, কেমন কোয়ার্টার্স পাচ্ছে, দেশটা কেমন, এমনি ছোটখাটো খবর দেওয়া চিঠি। কিন্তু বকুল উত্তর দিত নিয়মিত? না, মোটেই না। প্রথম দিকে ভদ্রতা করে দিয়েছিল উত্তর 2-4টে, তারপর আর নয়। কিন্তু কেন? তারপর কি অভদ্র হয়ে গেল, নাকি অহংকারী হয়ে গেল, অথবা অলস? তা ঠিক নয়। বকুল নিষেধাজ্ঞা পালন করতে স্তব্ধ হয়ে গিয়েছিল। তাই নিষেধাজ্ঞা কি বকুলের বড়দার, না নির্মলের সেই বড় জেঠির? সেই নিষেধাজ্ঞা পালন করেছিল বকুল? না, তখন আর অতটা হাস্যকর কোনো ঘটনা ঘটেনি। নিষেধাজ্ঞা ছিল স্বয়ং পত্রদাত্রীর। মাধুরী বউ নিজেই লিখেছিল, আমাদের খবরটা দিয়ে মাঝে মাঝে তোমায় চিঠি দেব ভাই, তাতে তুমি খুশি হও না হও আমি খুশি হব। তুমি কিন্তু ভাই উত্তরপত্রটি দিও না। কি ভাবছ নিশ্চয়ই এবার কোন ধরনের অভদ্রতা? তা তুমি ভাবলেও এই অভদ্রতাটা আমি করছি ভাই। হয়তো এমন অদ্ভুত অভদ্রতা সংসারের আর কারো সঙ্গেই করতে পারতাম না, শুধু তুমি বলেই পারলাম। জানি না এটা পারছি তুমি লেখিকা বলে, না আমার বরের প্রেমিকা বলে। যাই হোক,
মোট কথা পারলাম। না পেরে উপায় কি বলো? যেদিন তোমার চিঠি আসে লোকটার আহার নিদ্রা যে প্রায় বন্ধ হবার জোগাড়। খেতে বসে খিদে কম, শুতে গিয়ে ঘন ঘন দীর্ঘশ্বাস। আবার এমনও সন্দেহ হয় আমাকে বুঝি ঈর্ষাই করছে। যে বস্তু ওর কাছে দুর্লভ সেই বস্তু আমি এমন অনায়াসে লাভ করছি, এটা হিংসের বিষয় হলেও হতে পারে তো। অথচ বাবুর নিজে সাহস করে লেখার মুরদ নেই। বলেছিলাম, আমার চিঠি পড়ছ কি জন্য শুনি? ইচ্ছে হয় নিজে চিঠি লিখে উত্তর আনাও। আমার চিঠিতে তো আছে ঘোড়ার ডিম, তোমার চিঠিতে বরং রোমান্স টোমান্স থাকবে। তা উচিত মতো একটা জবাবই দিতে পারল না। রেখে দিয়ে বলল, ঠিক আছে, পড়তে চাই না। বোঝো ভাই, এরপরে আবার মান খুইয়ে পড়তেও পারবে না, দীর্ঘশ্বাস আরও বাড়বে। এইরকমই চিঠি লিখত মাধুরী বউ। একবার লিখেছিল, মাঝে মাঝে ভাবি, আশ্চর্য, তোমরা চিঠি লেখালেখি বা করো না কেন? চিঠির দ্বারা সমাজকে কতটা রসাতলে দেওয়া যায়। আবার ভাবি, থাকবে, হয়তো এই ভালো। লক্ষ্মীর কৌটোয় তুলে রাখা মোহর ভাঙাতে না বেরোনেই ভালো। আর একবার লিখেছিল, ও বাবা, ক্রমে ক্রমে কি লেখিকাই হয়ে উঠছ, এখানে তো তোমার নামে ধন্য ধন্য। আমি বাবা মরে গেলেও ফাঁস করি না এই বিখ্যাত লেখিকাটি আমার চেনা জানা। কি দরকার বলো, এনে তো দেখাতে পারবো না। তাছাড়া এও ভাবি, সত্যি কি চেনা জানা? যে তুমিকে দেখি, গল্প করো, হয়তোবা হতাশ প্রেমের নায়িকা বলে মাঝে মাঝে করুণাও করে বসি। এইসব জটিল কুটিল ভয়ঙ্কর গল্প টল্প কি তারই লেখা, না আর কেউ লিখে দেয়? সত্যি ভাই, তোমার মুখের ভাষার সঙ্গে তোমার লেখার ভাষার আদৌ মিল নেই। তবু মাঝে মাঝে ওই অভাগা লোকটার জন্যে মায়া হয়। এমন একখানি নিধি ঘরে তুলতে পারত বেচারা, কিন্তু বিধি বাম হল, তার বদলে কপালেই রাঙামূল। শ্লেষ করে লিখত না, ওসবার বসেও লিখত না। মনটাই তো এমনি সহজ সরল মাধুরী বউয়ের। মেয়ে মানুষের মন এমন অসহাশূন্য, সেটা বড় দুর্লভ। মাধুরী বউ বলেছিল, লক্ষ্মীর কৌটোয় তুলে রাখা মোহর না ভাঙানোই ভালো। তবু সেবার সে মোহর বার করে বসেছিল নির্মল। কে জানে মাধুরী বউকে জানিয়ে কি না জানিয়ে। হয়তো জানায়নি, হয়তো অফিসে বসে লিখে পাঠিয়েছে। কই, কোথায় সেই গল্প, যে গল্প কেবল তুমি বুঝবে আর আমি বুঝব, আর কেউ বুঝবে না? চিঠির উত্তর চাই না, গল্পটাই হবে উত্তর। চিঠির উত্তর দিতে নির্মলও বারণ করেছিল। পড়ে হেসে ফেলেছিলেন অনামিকা দেবী। তার ভাগ্যটা মন্দ নয়, লোকে চিঠি দিয়ে উত্তর দিতে বারণ করে। কিন্তু উত্তরস্বরূপ যেটা চেয়েছিল, যার জন্যে হয়তো দিনের পর দিন মাসের পর মাস প্রতীক্ষা করেছিল, সে গল্প কোথায়? সেই এক বিদারণ রেখা টানা আছে অনামিকা দেবীর জীবনে। সে গল্প লেখা হয়নি। অথচ তারপর কত গল্পই লিখলেন, এখনো লিখে চলেছেন। কিন্তু একেবারেই কি লেখা হয়নি সে গল্প? সেদিন মহাজাতি সদন থেকে ফিরে চুপি চুপি সেই প্রশ্নটাই করেছিলেন অনামিকা দেবী আকাশের কোনো এক নক্ষত্রকে। একেবারেই কি লিখিনি তোমার আর আমার সেই গল্পটা? লিখেছি, লিখেছি নানা ছলে, নানা রঙে, নানা পরিবেশের মাধ্যমে। আমাদের গল্পটা রেণু রেণু করে মিশিয়ে দিয়েছি অনেকদের গল্পের মধ্যে। তবু তুমি জেনে রইলে অনেক গল্প লিখলাম আমি, শুধু তোমার আর আমার সেই গল্পটা লিখলাম না কোনোদিন। তুমি অনেকবার বলেছ, তবু লিখিনি। তুমি প্রতীক্ষা করেছ ছেলে মানুষের মতো, হতাশ হয়েছ ছেলে মানুষের মতো। বুঝতেও পেরেছি সে কথা, তবু হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি আমি নিজেই ভালো জানি না, হয়তো পেরে উঠিনি বলেই। তবু আজ আমার সে কথা ভেবে খুব যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা।
কিন্তু নক্ষত্রটা কি বিশ্বাস করেছিল সে কথা? বিশ্বাস করবার তো কথা নয়। সে তো সব কিছুই দেখেছিল আকাশের আসনে বসে। দেখেছিল মহাজাতি সদনে মস্ত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ভিড়ে ভেঙে পড়েছে হল, আলোয় ঝলমল করছে প্রবেশদ্বার। মস্ত বড় একখানা গাড়ি থেকে নামলেন অনুষ্ঠানের সভানেত্রী। এরাই পাঠিয়েছিল গাড়ি। শান্ত প্রসন্ন চেহারা, ভদ্রমার্জিত সাজসজ্জা। উদ্যোক্তাদের আভূমি নমস্কারের বিনিময়ে নমস্কার করেছেন পাড়ার সেই একটা ছেলে, রাজেন্দ্রলাল স্ট্রিটের কোন একখানে যার বাড়ি। অনামিকা দেবীকে ধরে কবে এই অনুষ্ঠানের প্রবেশপত্র একখানা জোগাড় করেছিল। সেই ছেলেটা কেমন করে যেন মহাজন বেষ্টিত সভানেত্রীর একেবারে কাছ ঘেঁষে চাপা গলায় বলল, আপনিও বেরিয়ে এলেন, আর সঙ্গে সঙ্গে আপনাদের পাশের বাড়িতে একটা স্যাড ব্যাপার, বিরাট কান্নাকাটি। ছেলেটা কাছ ঘেঁষে আসার চেষ্টা করায় অনামিকা দেবী ভাবছিলেন তার সঙ্গ ধরে একেবারে প্রথম সারির চেয়ারে গিয়ে বসবার তাল করছে বোধ হয়। পাড়ার ছেলেরা সুযোগ সুবিধের তালটা খুঁজে, বাড়ির ছেলেরা কদাচ নয়। অনামিকা দেবীর ভাইপোরা কোনোদিন সামান্য একটা কৌতূহল প্রশ্নও করে না অনামিকা দেবীর গতিবিধি সম্পর্কে। কদাচ কখনো কোনো ভালো অনুষ্ঠানের প্রবেশপত্র উপহার দিয়ে দেখেছেন, দেখতে যাবার সময় হয়নি ওদের। অথচ তার থেকে বাজে জিনিসও দেখতে গিয়েছে পয়সা খরচ করে, গিয়েছে হয়তো পরদিনই। পাড়ার ছেলেরাই সুযোগ টুযোগের আশায় কাছে ঘেঁষে আসে। অনামিকা দেবী ভাবলেন তাই আসছে। কিন্তু ছেলেটা হঠাৎ কাছ ঘেঁষে এসে পাশের বাড়ির খবর দিতে বসল। বলল, আপনিও যেই বেরিয়ে এলেন। অনামিকা দেবী ঝাপসাভাবে একবার তার বাড়ির এপাশ ওপাশ স্মরণ করলেন। তারাচরণবাবুর মা মারা গেলেন তাহলে? ভুগছিলেন অনেকদিন ধরে। বললেন, তাই নাকি? আমি তো। এগিয়ে চলেছেন উদ্যোক্তারা, ছেলেটাকে পাশ ঠেলা করছেন। তবু ছেলেটা যেন নাছোড় বান্দা। হয়তো ও সেই স্বভাবের লোক যারা কারো কাছে একটা দুঃসংবাদ পরিবেশন করার সুযোগটাকে বেশ একটা প্রাপ্তিযোগ মনে করে, তাই সুযোগটাকে ফসকাতে চায় না, সঙ্গে সঙ্গে এগোতে থাকে। হলের মধ্যে ঢুকে যায়, আর হঠাৎ একবার চান্স পেয়ে বলে নেয়, আপনি কি করে জানবেন? তক্ষুনি টেলিগ্রাম এলো। ওই যে আপনাদের পাশের বাড়ির সুনির্মলবাবু ছিলেন, বক্সারে থাকতেন। কথাটা শেষ করতে পেল না। ততক্ষণে তো অনামিকা দেবীকে মঞ্চে তোলার জন্যে গ্রিন রুমের দিকে নিয়ে চলে গেছে এরা। সর্বসমক্ষে দোদুল্যমান ভেলভেটের পর্দার ওদিকে সাজিয়ে বসিয়ে মাহেন্দ্রক্ষণে যবনিকা উত্তোলন করবে। এখনো ভাবতে গেলে বিস্ময়ের কুল খুঁজে পান না অনামিকা দেবী। বুঝতে পারেন না সত্যি সত্যি সেই ঘটনাটা ঘটেছিল কিনা। অথচ ঘটেছিল। যবনিকা উত্তোলিত হয়েছিল নাটকীয় ভঙ্গিতে। উৎসুক দর্শকের দল দেখতে পেয়েছিল সারি সারি চেয়ারে সভানেত্রী, প্রধান অতিথি এবং উদ্বোধক সমাসীন। তারপর নাটকের দৃশ্যের মতোই পরপর দেখতে পেয়েছিল উদ্বোধন সঙ্গীত অন্তে 3 প্রধানকে মোটা গোড়ে মালা পরিয়ে দেওয়া হল। সমিতি সম্পাদক উদাত্ত ভাষায় তাদের লক্ষ্য, আদর্শ ইত্যাদি পেশ করলেন। তারপর একে একে উদ্বোধক, প্রধান অতিথি এবং সভানেত্রী ভাষণ দিলেন। তারপর যথারীতি সমাপ্তি সঙ্গীত হল। আর তারপর আসল ব্যাপার, সংস্কৃতি অনুষ্ঠান শুরু হবার জন্য পুনর্বার যমরিকা নামল। সভানেত্রীর ভাষণ হয়েছিল কি? হয়েছিল বই কি। এমন জমজমাট অনুষ্ঠানের ত্রুটি হতে পারে কখনো? তারপর যদি সভানেত্রী হঠাৎ অসুস্থতা বোধ করে বাড়ি চলে যান, তাতেও অনুষ্ঠানের ত্রুটি হবার কথা নয়। না, কোনো ত্রুটি হয়নি অনুষ্ঠানের। সভানেত্রীর ভাষণেও নাকি ত্রুটির লেশ ছিল না। উদ্যোক্তাদের একজন এই অভিমত প্রকাশ করলেন, এইরকম মৃদু, সংক্ষিপ্ত এবং হৃদয়গ্রাহী ভাষণই তারা চান। দীর্ঘ বক্তৃতা দুচক্ষের বিষ। অতএব ধরা যেতে পারে সভা সাফল্যমণ্ডিত হয়েছিল।
তাছাড়া কৃতজ্ঞতা প্রকাশ, ধন্যবাদ, শুভেচ্ছা জ্ঞাপন ইত্যাদি সব কিছুই ঠিকমতো সাজানো হয়েছিল। আকাশের সেই নক্ষত্রখানি আকাশের জানলা দিয়ে সবই তো দেখেছিল তাকিয়ে। কি করে তবে বিশ্বাস করবে সে এই ভয়ানক যন্ত্রণাটা সত্যি? বিশ্বাস করেনি, নিশ্চয়ই বিশ্বাস করেনি। হয়তো মৃদু হেসে নিঃশব্দ উচ্চারণে বলেছিল, এতই যদি যন্ত্রণা তো ওইসব সাজানো গোছানো কথাগুলি চালিয়ে এলে কি করে শুনি? শোনা মাত্রই তো সংজ্ঞাহীন হয়ে পড়তে পারতে তুমি, এরকম ক্ষেত্রে যেটা খুব স্বাভাবিক ছিল। আকস্মিক সেই অসুস্থতাকে লোকে এমন কিছু অস্বাভাবিক বলেও মনে করত না। বলতো গরমে, বলতো অতিরিক্ত মাথার খাটুনিতে, অথবা বলতো শরীর খারাপ নিয়ে এসেছিলেন বোধহয়। আর কি সভাপণ্ড হতো? পাগল! রাজা বিনে রাজ্য চলে, আর সভানেত্রী বিহনে সভা চলত না। কত কত জায়গায় তো এমনিতেই সভাপতির অন্তর্ধান ঘটে। এই আসছেন, এক্ষুনি আসছেন, আনতে গেছে বলতে বলতে কর্তৃপক্ষ হাল ছেড়ে দিয়ে আর কোনো কেষ্টু বিষ্টুকে বসিয়ে দেন সভাপতির আসনে। অনামিকা দেবী সেদিন হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়লে তাই হতো, তাছাড়া আর কি লোকসান? অথচ ওই মূর্খ সভানেত্রী আপ্রাণ চেষ্টায় সেই সংজ্ঞাটাকেই ধরে রাখতে চেষ্টা করেছেন। সত্যি তাই করেছিলেন অনামিকা। ওই পালিয়ে যেতে চেষ্টা করা বস্তুটাকে ধরে রাখবার জন্যে তখন যেন একটা লড়াইয়ের মনোভাব নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছিলেন। হার মানব না, কিছুতেই হার মানব না, বুঝতে দেব না কাউকে, জানতে দেব না আমার মধ্যে কি ঘটছে। কিন্তু সম্ভব হয়েছিল তো। বহুবার নিজেকে প্রশ্ন করেছে বকুল, কি করে হলো সম্ভব? তার মানে আসলে মন নামক লোকটার নিজস্ব কোনো চরিত্র নেই, সে শুধু পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত। ভগবান সম্পর্কে কখনোই খুব একটা চিন্তা ছিল না বকুলের। চলিত কথার নিয়মে ভগবান শব্দটা ব্যবহার করতে হয়তো, ভগবান খুব রক্ষে করেছেন, ভগবান জানেন কি ব্যাপার, খুব ভাগ্যি যে ভগবান অমুকটা করেননি, এই রকম। এছাড়া আর কই? শুধু এই একটি জায়গায় ভগবানকে মুখোমুখি রেখে প্রশ্ন করেছে বকুল, এখনো করে। ভগবান, কি দরকার পড়েছিল তোমার ওই শান্ত সভ্য অবোধ মানুষটাকে তাড়াতাড়ি পৃথিবী থেকে সরিয়ে দেবার? কি ক্ষতি হতো তোমার যদি সেই মানুষটা পৃথিবীর একটুখানি কোণে সামান্য একটু জায়গা দখল করে থাকতো আরও কিছুদিন? তোমার ওই আকাশে তো নক্ষত্রের শেষ নেই, তবে কেন তাড়াতাড়ি আরও একটি বাড়াবার জন্যে এমন নির্লজ্জ চৌর্যবৃত্তি তোমার? ভগবানকে উদ্দেশ্য করে কথা বলার অভ্যাস সেই প্রথম। ভগবানের নির্লজ্জতায় স্তম্ভিত হয়ে, ভগবানের নিষ্ঠুরতায় স্তব্ধ হয়ে গিয়ে। বকুলের খাতায় ছন্দের চরণধ্বনি উঠলেই সে ধ্বনি পৌঁছে যেত শেষদির কাছে। এটাই ছিল বরাবরের নিয়ম। শুধু সেই এক সময় মহাজাতি সদনে অনুষ্ঠিত ফাংশনের কদিন পরে বকুলের খাতায় ছন্দের পদপাত পড়েছিল, কিন্তু শেষদির কাছে পৌঁছয়নি। খাতার মধ্যেই সমাধিস্থ হয়ে আছে সে। সেই খাতাটা যার পাতার খাঁজে সেই চিঠিখানা ঘুমিয়ে আছে এখনো। কই, কোথায় আমাদের সেই গল্পটা? না, শেষদির কাছে যায়নি খাতার সেই পৃষ্ঠাটা। গেলে হয়তো যত্নের ছাপ পড়ত তাতে, দেখা হতো ছন্দে কতটা ত্রুটি, শব্দচয়নে কতটা দক্ষতা, আর হয়তো শেষ পর্যন্ত শেষও হতো, কোনো একখানে সমাপ্তির রেখা টানা হতো। কিন্তু ওটা যায়নি শেষদির কাছে। বকুলের অক্ষমতার সাক্ষী হয়ে পড়ে আছে খাতার মধ্যে। অথচ সেই রাত্রেই লেখেনি বকুল যে অক্ষমতাটাকে ক্ষমা করা যাবে। লিখেছিল তো কদিন পরে যেন। লিখেছিল, রাত্রির আকাশে ওই বসে আছে যারা, স্থির অচঞ্চল, আলোক স্ফুলিঙ্গ সম লক্ষ লক্ষ কোটি তারা, আমরা ওদের জানি। পৃথিবী হতেও বড়, বহু বড় গ্রহ উপগ্রহ, নাম পরিচয়হীন দূরান্তের পড়শি মোদের,
দুর্লঙ্ঘ নিয়মে অহর্নিশি আবর্তিছে আপন আপন কক্ষে কিরণ বিকীর্ণ করি। বিজ্ঞানের জ্ঞানলোকে ধরা পড়ে গেছে ওদের স্বরূপ। অনেক অঙ্কের আর অনেক যুক্তির সারালো প্রমাণে রাখেনি কোথাও সন্দেহের অবকাশ। ওরা সত্য, ওরা গ্রহদল। তবু মনে হয় জীবনের উষাকালে মাতৃমুখ হতে শুনেছি যা ভ্রান্তবাণী, শিখেছি যা ভুল, সবচেয়ে সত্য সেই। সত্য সবচেয়ে যুক্তিহীন বুদ্ধিহীন সেই মিথ্যামোহ। তাই স্তব্ধ রাত্রিকালে নিঃসীম নিকষপটে নির্নিমেষ দৃষ্টি মেলে দেখি চেয়ে চেয়ে অনেক তারার মাঝে কোথা আছে দুটি আঁখি তারা। যে দুটি তারকা কোটি কোটি যোজনের দূর লোকে বসি চেয়ে আছে তন্দ্রাহীন, চেয়ে আছে সকরুণ মৌন মহিমায় মাটির পৃথিবী পরে। যেথা সে একদা একটি নক্ষত্র হয়ে জ্বলিত একাকী আলোকিয়া একখানি ঘর। নিয়তির ক্রূর আকর্ষণে যেথা হতে নিয়েছে বিদায়, প্রাণবৃন্ত খানি হতে ছিঁড়ে আপনারে। লক্ষ ক্রোশ দূর হতে লক্ষ্য স্থির করি, হয়তো সে আছে চেয়ে সেই গৃহখানি পানে নতনেত্র মেলি। হয়তো দেখিছে খুঁজে দীপহীন দীপ্তিহীন সেই ঘর হতে দুটি নেত্র আছে কিনা জেগে ঊর্ধ্ব আকাশেতে চেয়ে। কোটি তারকার মাঝে খুঁজিবারে দুটি আঁখি তারা, সহসা একদা যদি। না, আর লেখা হয়নি। কত কাল হয়ে গেল, খাতার পাতার রংটা হলদেটে হয়ে গেছে, ওটা অসমাপ্তই রয়ে গেল। কি করে তবে বলা যায় মন নামক কোনো সত্য বস্তু আছে? না, নেই। মন নামক কোনো সত্য বস্তু নেই, অন্তত অনামিকা দেবীর মধ্যে তো নেই। থাকলে তারপর আরো অনেক অনেক গল্প লিখতে পারতেন না তিনি। থাকলে সেই চিঠিখানাই তার কলমের মুখটা চেপে ধরত, বলে উঠত, থামো থামো, লজ্জা করছে না তোমার? ভুলে যাচ্ছ নক্ষত্রেরা অহর্নিশি তাকিয়ে থাকে? কিন্তু সেসব কিছু হয়নি। সে কলম অব্যাহত গতিতে চলেছে, বরং দিনে দিনে নাকি আরো ধারালো আরো জোরালো হচ্ছে। অন্তত শম্পা তো তাই বলে। আর শম্পা নিজেকে এ যুগের পাঠক পাঠিকা সমাজের মুখপাত্র বলেই বিশ্বাস রাখে। শম্পা মাঝে মাঝে এসে বলে, আচ্ছা পিসি, তুমি এমন ভিজে বেড়াল প্যাটার্নের কেন? অনামিকা দেবী ওর কোনো কথাতেই বিস্ময়াহত হন না, তাই মৃদু হাসেন। অথবা বলেন, সে উত্তর সৃষ্টিকর্তার কাছে। তুই এমন বাঘিনী প্যাটার্নের কেন, সেটাও তো তাহলে একটা প্রশ্ন। বাজে কথা রাখো, শম্পা উদ্দীপ্ত গলায় বলে। তোমায় দেখলে তো স্রেফ একটা ভোঁতা পিসিমা মনে হয়, অথচ কলম থেকে লেখাগুলো এমন জব্বর বার করো কি করে বাছা? আজও শম্পা উদ্দীপ্ত মূর্তিতেই এসে উদয় হল। না, তোমার ওই ভিজে বেড়াল নামটাই হচ্ছে আসল নাম। অনামিকা দেবী বোঝেন তার সাম্প্রতিক কালের কোন একটা লেখা ওর বেদম পছন্দ হয়ে গেছে, উচ্ছ্বাস তদ্দরুন। মৃদু হেসে বলেন, সে কথা তো আগেই হয়ে গেছে। গেছে, তবু কিছুটা সংশয় ছিল, আজ সেটা ঘুচল। বাঁচলাম। তুমি তো বাঁচলে, মুশকিল আমারই। তোমার কাছে এসে বসলেই ভাবনা ধরবে। ভিজে বেড়ালটির মতো চক্ষু মুদে বসে আছো, কিন্তু কোন ফাঁকে অন্তরের অন্তঃস্থল পর্যন্ত দেখে বসছ। তাতে ভাবনা কি? অনামিকা হাসেন। তোর অন্তঃস্থলে তো আর কোনো কালিঝুলি নেই। সে না হয় আমার নেই, শম্পা অনায়াস মহিমার গলায় বলে। আমার ভেতরটা না হয় দেখেই ফেললে, বয়েই গেল আমার। কিন্তু অন্যদের, তাদের কথাও তো ভাবতে হবে। তুই ভাব, তারপর আমার কি কি শাস্তি বিধান করিস কর। শাস্তি? শম্পা উত্তাল গলায় বলে। শাস্তি কি গো, বলো পুরস্কার। কি একখানা মারকাটারি গল্প লিখেছ এবারের উদয়নে, পড়ে তো আমার কলেজের বন্ধুরা একেবারে হাঁ। বলে, আচ্ছা তোর পিসিকে তো আমরা দেখেছি,
দেখলে তো একেবারে মনে হয় না উনি আমাদের মানে আর কি আধুনিক মেয়েদের এমন বোঝেন। আশ্চর্য, কি করে উনি আধুনিক মেয়েদের একেবারে যাকে বলে গভীর গোপন ব্যথা বেদনার কথা এমন করে প্রকাশ করেন। সত্যি পিসি, তোমায় দেখলে তো মনে হয় না তুমি আধুনিকতা তেমন পছন্দ করো। অনামিকা দেবী ঈষৎ গম্ভীর গলায় বলেন, এমন কথা মনে করার হেতু? কি মুশকিল, মনে করার আবার হেতু থাকে? থাকে বই কি, কার্য থাকলেই কারণ থাকবে, এটা তো অবধারিত সত্য। দেখা সে কারণ। ওরে বাবা, অত চেপে ধরো না, ওরাই তো বলে। দেখ বিচ্ছু, তোর ওদের যদি কখনো এই প্রশ্নের উত্তর দিতে চাস তো বলিস আধুনিকতার উচ্ছৃঙ্খলতা এক বস্তু নয়। আর অনামিকা দেবী একটু হাসলেন। আর আধুনিক শব্দটার বিশেষ একটা অর্থ আছে, ওটা বয়স দিয়ে মাপা যায় না। একজন অশীতিপর বৃদ্ধ আধুনিক হতে পারেন, একজন 20 বছরের তরুণ যুবকও প্রাচীন হতে পারে, ওটা মনোভঙ্গি। কেবলমাত্র বয়সের টিকিটখানা হাতে নিয়ে যারা নিজেদের আধুনিক ভেবে গৌরবে স্ফীত হয় তারা জানে না ও টিকিটটা প্রতি মুহূর্তে বাসি হয়ে যাচ্ছে, অকেজো হয়ে যাচ্ছে। 20 বছরটা 25 বছরের দিকে তাকিয়ে অনুকম্পার হাসি হাসবে। আমি একজনকে জানি যার বয়স আজ 80 থেকে কম নয়, তবু তাকেই আমি আমার জানা জগতের সকলের থেকে বেশি আধুনিক মনে করি। জানি না বাবা, শম্পা 2 হাত উল্টে বলে। তোমার সেই 80 বছরের আধুনিকটিকে দেখিয়ে দে একদিন, দেখে চক্ষু সার্থক করব। তবে তোমার ওই উদয়নের নবকন্যা পড়ে কলেজের মেয়েরা তোমায় ফুলচন্দন দিচ্ছে এই খবরটা জানিয়ে দিলাম। লিলি তো বলছিল ইচ্ছে হচ্ছে গিয়ে পিসির পায়ের ধুলো নিয়ে আসি। লেখক মশাইরা তো দেখতে পান শুধু যুগ যন্ত্রণায় ছটফটিয়ে মরা ছেলেগুলিকেই। সে যন্ত্রণা যে মেয়েদের মধ্যেও আছে তা কে কবে খেয়াল করেছে? ওনারা জানেন কেবলমাত্র দেহ যন্ত্রণা ছাড়া মেয়েদের আর কোনো যন্ত্রণা নেই। ঘেন্না করে, লজ্জা করে, রাগে মাথা জ্বলে যায়। পিসিকে গিয়ে বলবো। অনামিকা দেবী কথায় বাধা দিয়ে বলেন, তা যেন বুঝলাম, কিন্তু পায়ের ধুলো নেওয়া সেটা যে বাপু বড্ড সেকেলে। এই তোর বন্ধু সেকেলে গাইয়া, ছি। তা বলো, ক্ষতি নেই। শম্পা গেঁটিয়ে বিছানায় বসে গম্ভীর গলায় বলে, দেখো পিসি, তোমায় আর আমি কি বলবো, তুমি কি না বোঝো। তবে আমি তো দেখছি আসলে প্রাণের মধ্যে যখন সত্যিকার আবেগ আসে তখন তোমার গিয়ে ওসব সেকেলে একেলে জ্ঞান থাকে না। থাকে না বুঝি? কই আর, নিজেকে দিয়েই তো দেখলাম। 7 জন্মেও ঠাকুর দেবতার ধার ধারি না, ধারে কাছেও যাই না। যারা ওইসব ঠাকুর করে তাদের দিকে বরং কৃপার দৃষ্টিতে তাকাই। কিন্তু তোমার কাছে আর বলতে লজ্জা কি, জাম্বোর যেদিন হঠাৎ একেবারে 106 জ্বর উঠে বসলো চরচর করে, ডাক্তার মাথায় হাত দিয়ে পড়ল বলেই মনে হলো সেদিন না দুম করে ঠাকুরের কাছে মানত না কি যেন তাই করে বসলাম। বললাম, হে ঠাকুর, ওর জ্বর ভালো করে দাও, তোমায় অনেক পুজো দেব, বোঝো ব্যাপারটা? অনামিকা দেবী হেসে ফেলে বলেন, ব্যাপারটা তো বেশ বুঝলাম, জলের মতোই, কিন্তু জাম্বোটা কি বস্তু তা তো বুঝলাম না। জাম্বোকে জানো না? শম্পা আকাশ থেকে পড়ে। ওর নামটা তোমায় কোনোদিন বলিনি নাকি? কার নাম? সেই ছেলেটার, মানে সেই মিস্ত্রিটার আর কি, যেটার বেশ বন্য বন্য ভাবের জন্য এখনো রিজেক্ট করিনি। তার নাম জাম্বো? আফ্রিকান বুঝি? আফ্রিকান হতে যাবে কেন? ওর চেহারাটার জন্য ওর কাকা নাকি ওই নামেই ডাকত। শুনে আমারও বেশ পছন্দ হয়ে গেল। তা তো হবেই, তুমি নিজে যেমন। তোর নামও শম্পা না হয়ে হিড়িম্বা হওয়া উচিত ছিল। কেন একটু সভ্যভব্য হতে পারিস না? বাড়িতে তো তোর বয়সী আরও একটা মেয়ে আছে, তাকে দেখে তো শিখতে পারিস। কি শিখতে পারি? সভ্যতা? কাকে দেখে? তোমার ওই নাতনিটিকে দেখে? আমার দরকার নেই। শম্পা অবজ্ঞায় ঠোঁট উল্টায়, তারপর বলে, আমি নেহাত অশিক্ষিত অসভ্য বলেই ওর কীর্তিকলাপ মুখে আনতে চাই না। শুনলে না তুমি মোহিত হয়ে যেতে নাতির গুণপনায়। লেখাপড়ায় হয়তো তেমন ইয়ে নয়,
কিন্তু আর সব কিছুতে তো লেখাপড়ার জন্য কে মরছে? শম্পা ঝাঁঝিয়ে উঠে বলে, বর্ণপরিচয় না থাকলেও কোনো ক্ষতি নেই, কিন্তু আর সবটা কি শুনি? কেন? নাচ, গান, ছবি আঁকা, সূচের কাজ, টেবিল ম্যানার্স, পার্টিতে যোগ দেবার ক্যাপাসিটি। থামো পিসি, মাথায় আগুন জ্বেলে দিও না। তোমার ওই বৌমাটি মেয়েটার ইহকাল পরকাল সব খেয়ে মেরে দিয়েছেন, বুঝেছ? ছবি আঁকে, যা দেখবে সবই যেন ওর মাস্টারে ডাকা। সেলাই তো স্রেফ সমস্ত ওর মাতৃদেবীর। তবে হ্যাঁ, শাস্তি টাস্তে ভালোই শিখেছে। যাক, মরুগ্গে। মহাপুরুষেরা বলে পরচর্চা মহাপাপ। তুমি যে দয়া করে তোমার ওই নাতনিটিকেই এ যুগের আধুনিকাদের প্রতিনিধি ভাবনি, এই ভালো। যাক, লিলি যদি আসে আর পায়ের ধুলোফুলো নিয়ে বসে, ওই নিয়ে কিছু বলো না যেন। আবেগের মাথায় আসবে তো, আর আবেগের মাথায় হঠাৎ ঠাট্টা টাট্টা শুনলে। আচ্ছা আচ্ছা, তোর বন্ধুর ভারটা আমার ওপরই ছেড়ে দে। কিন্তু ওই যে জাম্বুবান্না কার জন্যে ঠাকুরের কাছে মানত করে বসেছিলি, পুজো দিয়েছিস? নাকি তার জ্বর ছেড়ে যাবার সঙ্গে সঙ্গেই তোরও ঘাট থেকে ভগবানের ভূত ছেড়ে গেল? শম্পা হেসে ফেলে, অপ্রতিভ হাসি। বলে, ব্যাপারটা আমি নিজেই ঠিক বুঝতে পারছি না পিসি। ঠাকুর ঠাকুর তো মানি না, হঠাৎ সেদিন কেনই যে মরতে, এখন ভেবে পাচ্ছি না কি করি। পুজো ফুজো দেয়া মনে করলেই তো নিজের উপর কৃপা আসছে, অথচ। তবে আর অথচ কি? অনামিকা নির্লিপ্ত গলায় বলেন, ভেবে নে হঠাৎ একটা বোকামি করে ফেলেছিলি, তার জন্য আবার দায় কিসের? তাই বলছো? শম্পা প্রায় অসহায় অসহায় মুখে বলে, আমিও তো ভাবছি সে কথা, মানে ভাবতে চেষ্টা করছি, কিন্তু কি যে একটা অস্বস্তি পেয়ে বসেছে। কাপড়ের চোর কাঁটা বেঁধে থাকলে যেমন হয়, প্রায় সেই রকম। দেখতে পাচ্ছি না, কিন্তু। তাহলে জিনিসটা চোর কাঁটাই। অনামিকা মুখ টিপে হেসে বলেন, চোরের কাঁটা, অলক্ষিত চোর, চুপি চুপি সিঁধ কেটে। পাগল, খেপেছ? শম্পা হইচই করে ওঠে। তুমি ভাবছ এই অবকাশে আমার মধ্যে ঠাকুর ঢুকে বসে আছে? মাথা খারাপ? তবে আর কি, ওই অস্বস্তিটার জন্যই ভাবছিলাম তুমি দিয়ে দিতে পারবে না। দিয়ে দিতে? কি দিয়ে দিতে? আহা, বুঝছো না জানো, ন্যাকাশে যে কি হবে শুনি? ওই কিছু পুজো ফুজো দিয়ে দিলেই, মানে সত্য রক্ষা আর কি। প্রতিজ্ঞাটা পালন করা দরকার। অনামিকা ক্ষুব্ধ গলায় বলেন, কার কাছে প্রতিজ্ঞা? যাকে বিশ্বাস করিস না তার কাছে তো? সেখানে আবার সত্য রক্ষা কি? অনায়াসেই তো ভাবতে পারিস। দেব না, বইই গেল, ঠাকুর না হাতি। চেষ্টা করেছি। শম্পা আরও একটু অপ্রতিভ হাসি হেসে বলে, সুবিধে হচ্ছে না। ও তুমি যা হয় একটা করে দিও বাবা। আমি আমি কি করে দেব? বললাম তো, ওই পুজো টুজো যা হোক কিছু। তোমার কাছ থেকে টাকা নিয়েই তো দিতে হতো। অনামিকা কৌতুকের হাসি গোপন করে বলেন, সে আলাদা কথা, কিন্তু তুই কোন ঠাকুরের কাছে পুজো কবলালি আমি তার কি জানি? কোন ঠাকুর? শম্পা আবার আকাশ থেকে পড়ে। ঠাকুর আবার কোন ঠাকুর? এমনি ঠাকুর। আহা, কোন একটা মূর্তি তো ভেবেছিলি, কালী কি কেষ্ট, দুর্গা কি শিব? না পিসি, ওসব কিছু ভাবি টাবিনি। শম্পা এবার ধাতস্থ গলায় বলে, এমনি আকাশের দিকে তাকিয়ে বলে মরেছি। মানে ওর টেম্পারেচারটাও যত উপর দিকে উঠে চলেছে, আমার চোখও তো তত উপর দিকে এগোচ্ছে। জ্বর যখন 106 ছাড়িয়ে আরও 4 পয়েন্ট, আমার চোখও তখন স্রেফ চড়ক গাছ ছাড়িয়ে আকাশে। মূর্তি টুর্তি কিছু ভাবিনি, শুধু ওই আকাশটাকেই বলেছি, ছোঁড়াটা তোমার কি এমন কাজে লাগবে বাপু যে টানাটানি শুরু করেছ? তোমার ওখানে তো অনেক তারা আছে, আরও একটা বাড়িয়ে তোমার লাভটা কি? হঠাৎ জোরে হেসে ওঠে শম্পা। দেখেছ পিসি, কুসংস্কারের কি শক্তি! যেই না বিপদে পড়া, অমনি স্টেফ ছেলে মানুষের মতো ভাবতে শুরু করা। মৃত্যুর দূত আকাশ থেকে নেমে আসে, মরে গেলে মানুষেরা সব আকাশের নক্ষত্র হয়ে যায়। এইসব হচ্ছে ভুল শিক্ষার কুফল। চাচ্ছিলে, ঘুমিয়ে পড়লে যে। বাবা, তোমার আবার কবে থেকে আমার মাতৃদেবীর মতো ঘুমের বহর হলো? মা তো। থাক বাবা, ঘুমো।
রাত জেগে জেগে লিখেই বুড়ি মোলো। নেমে যায় শম্পা। বোজা চোখেই অনুভব করেন অনামিকা। আর সেই মুদ্রিত পল্লবের নিচটা যেন ভয়ানক জ্বালা করতে থাকে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা, আজ ৭ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।